হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই প্রোফাইল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি আবার আগের গল্প, যেটা এথেন্সের শিকল পাতা ভূত, সেই গল্পের দ্বিতীয় পর্ব শুরু করছি। অনেকটা সময় এভাবে কেটে গেল, আর জমাট বাঁধা অন্ধকার যখন ধীরে ধীরে সরে এলো, হঠাৎ তখনই আবিষ্কার করলেন হাতে পায়ে শিকল বাঁধা একটা অশরীর হালকা ছায়া মূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে। হাত নেড়ে সেই ছায়া মূর্তিটি কি যেন বলতে চাইছে। মূর্তিটির দূরে চোখ মুখের জ্বলন্ত আগুনের আবার ঠিক বেরোচ্ছে। দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচণ্ড সাহসী। ভৌতিক কিছুই তেমন বিশ্বাস বা সংস্কার কিছু ছিল না, তবু ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাই কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে রাখলেন। তিনি বুঝতে চাইলেন, এটা কি ভয়ঙ্কর দানব নাকি, না কোনো অসৎ মানুষ এভাবে সাজগোজ করে তাকে ভয় দেখাতে এসেছে। শুয়ে শুয়ে এইসব নানান যুক্তিতর্ক যখন তার মাথার মনে ঝড় তুলছিল, তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শেকল পরা ছায়া মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ শেষ পর্যন্ত মূর্তিটা তার একেবারে খাটের কাছে এসে থমকে দাঁড়ালো। দু চোখ আর মুখের গহ্বর থেকে তখনও সেই লাল আগুনের আভাটা ঠোকরে পড়ছিল। সে যেন মুখ হা করে হাত পা নেড়ে কিছু এমন একটা বলতে চাইছিল, আর হাত নাড়ার সঙ্গে সঙ্গে শেকলের ঝনঝন আওয়াজটা তার ক্রমাগত শব্দ তুলে যাচ্ছিল। অন্য কেউ হলে এতক্ষণ হয়তো নিশ্চয় অজ্ঞান হয়ে যেত, অথবা দুর্বল হৃদয়ের কোনো রোগী হলে নির্ঘাত তার মৃত্যু হতো। কিন্তু অত্যন্ত সাহসী সেই দার্শনিক ভদ্রলোকটি কিছুই হলো না, বরং তিনি যেমন ছিলেন সেভাবেই তাকিয়ে রইলেন ছায়া মূর্তিটার দিকে। আসলে তিনি দেখতে চাইছিলেন অশরীর মূর্তিটির এরপর কী হবে। এক মুখ দাড়ি, গভীর জঙ্গল, আর একমাত্র রুক্ষ চুলের মূর্তিটাকে তখনও বেশ বীভৎস এবং ভয়াবহ মনে হচ্ছিল। তার উপর হাতের নখগুলি ছিল বেশ বড় বড়। হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিকের মনে অন্য এক ধরনের ভয় এলো। ভূত তিনি বিশ্বাস করতেন না, কিন্তু জ্যান্ত দেহের কোনো চোট বা ডাকাতকে তার ভয় না করার কোনো কারণ ছিল না। মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলে তার বিশ্বাসও ছিল না। কিন্তু জ্যান্ত চোর ডাকাত মানুষের অনেক ক্ষতি করতে পারে। তাছাড়া তার কাছে আত্মরক্ষার মতো যেমন কোনো অস্ত্র ছিল না। মনে মনে যখন তিনি ভাবছিলেন, সত্যি যদি কোনো লোক চোর ডাকাত হয় তাহলে তার কিছু করার থাকবে না। তার উপর লোকটাকে দেখে মনে হয় তার গায়ে বেশ জোরও আছে। তাই তিনি যখন সম্ভাব্য বিপদের হাত থেকে বাঁচার জন্য কী করা যায় ভাবছিলেন, ঠিক সেই মুহূর্তে আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পাও না এগিয়ে ক্রমাগত পিছু হটতে শুরু করলো। পিছুতে পিছুতে একসময় ঘর ছেড়ে দিল। অশরীর মূর্তিটি পিছিয়ে দার্শনিক ভদ্রলোকটি ক্ষণিকের অবস্থা ত্যাগ করে তড়াক করে বিছানা থেকে উঠে পড়লেন। তারপর নিজেও ছুটে ঘর থেকে বাইরে এসে দাঁড়ালেন। অশরীর মূর্তিটি ভূত বা অস্পষ্ট যাই হোক না কেন, দার্শনিক পরম বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন বারান্দা পার হয়ে মূর্তিটি ধীরে ধীরে নিচের দিকে নেমে গেল। তারপর লম্বা উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎই যেন কর্পূরের মতো উধাও হয়ে গেল। দার্শনিক ঠিক তখনই একবার চিৎকার করে উঠলেন, কে কে বলে, কিন্তু উত্তরে কেবল অনেক দূরে ভেসে আসা স্পষ্ট গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না। উঠোনের ঠিক যে জায়গাটায় মূর্তিটি অদৃশ্য হয়ে গেছিল, সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কী যেন ভাবলেন। আরও দু একবার ডাকাডাকি করেও কারো উত্তর পেলেন না। বিফল মনোরথে তিনি ঘরে ফিরে শুয়ে পড়লেন। বাকি রাতটা এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাত্রে ঠিক যে জায়গায় মূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল, সেখানে এসে অনেক কিছুক্ষণ পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলেন। কিন্তু দিনের আলোয় কোনো কিছুই তার অস্বাভাবিক মনে হলো না। পাহাড়ের টিলায় এই বাড়িটি ছিল লোকালয়। বেশ কিছু দূরে লোকজন তেমন কেউ থাকতো না। হয়তো কুটির বাড়িকে কেন্দ্র করে সব গল্প গুজব আছে। তারই ভয়ে কোনো সাহসী পুরুষ এ বাড়িটির সীমানায় আসতো না। নির্বন্ধব নির্জন বাড়িটার দার্শনিক তন্ময় হয়ে গেলেন তার নিজের কাছে, নিজের চিন্তায়, নিজের পড়াশোনায়। প্রায় সারাদিনই তিনি বইয়ের জগতে ডুবে থাকতেন। ফলে রাতের সেই অশরীর এবং অদ্ভুত ঘটনার কথা তিনি প্রায় ভুলেই গেছিলেন। রাতের খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় শুতে গেলেন, তখন একবার গত রাতের কথা মনে হলো। কিন্তু ঘটনাটি তিনি তেমন আমল দিলেন না। ভাবলেন অত্যাধিক চিন্তাগ্রস্ত থাকার কারণে আধা ঘুম আধা জাগরণে কী দেখেছে। বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। ভয় ডর না থাকার জন্য সমস্ত কিছু অলীক বলে উড়িয়ে দিলেও পরের রাতে কিন্তু সে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল। তারপরের রাতেও সে একই ব্যাপার। পরপর 3 রাত্রি একইভাবে অশরীর মূর্তির আবির্ভাব। এই হাত পা নেড়ে কিছু বলতে যাওয়ার চেষ্টা, একইভাবে উঠোনের ঠিক একই জায়গায় এসে মিলিয়ে যাওয়া তাকে বেশ ভাবিয়ে তুলল। তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়ে বুঝতে পারছিলেন না এটা কেমন করে হয়, কীভাবে হয়। তবে
এটা নতুন ধরনের জাদুবিদ্যা। অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর নিছকই কল্পনা বলে সব কিছু উড়ে দিতে পারলেন না। আবার ভয় পেয়ে বাড়ি ছিল, পালিয়ে গেলেন না। তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই এর মধ্যে কিছু অনুসন্ধানের আছে। নিছক মায়া, জাদুবিদ্যা নয়। আর সত্যি সত্যি যদি অশরীর কোনো প্রেত হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সে কিছু বলতে চাইছে। আর সব থেকে দার্শনিককে বেশি আকৃষ্ট করলো উঠোনের সেই নির্দিষ্ট স্থানটি। কেনই বা প্রতি রাতে অদ্ভুত এবং বীভৎস আকৃতির সেই মূর্তিটি ওই বিশেষ একটি জায়গায় এসে হারিয়ে গেছে। তাহলে কি ওই জায়গাটিতে বিশেষ তাৎপর্যপূর্ণ কিছু লুকিয়ে আছে? একটা বিশেষ তদন্ত হওয়া প্রয়োজন। চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না, চলে গেলেন শহরে। প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সঙ্গে। সব কথা তাকে খুলে বললেন। অন্য কেউ হলে হয়তো পাগলের খেয়াল হয়ে ম্যাজিস্ট্রেট সাহেবকে উড়িয়ে দিতেন, কিন্তু এই দার্শনিক ছিলেন বেশি নামী লোক, জ্ঞানী, বুদ্ধিমান। তিনি প্রায় সকলেরই পরিচিত। ম্যাজিস্ট্রেট সাহেবের মতো একজন গণ্যমান্য লোকের সঙ্গে তিনি মস্করা করবেন, এটা ম্যাজিস্ট্রেট সাহেব নিজেও জানতেন। কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের জন্য নতুন বাড়িতে। উঠোনের ঠিক সেই জায়গায় এসে অশরীর মূর্তিটি গত 3 রাতে অদৃশ্য হয়ে যেত, সেই জায়গাটা মাটি খোঁড়া শুরু হলো। অবশ্য বেশি দূর খুঁড়তে হলো না, সামান্য কয়েক হাত জমি নিচে পাওয়া গেল একটি সম্পূর্ণ কঙ্কাল। কঙ্কালটির হাত পা শিকল দিয়ে বাঁধা এবং শিকলে মোচড়ে ধরেছে বেশ পুরো হয়ে। প্রেত বা ভূত কোনো দিকেও বিশ্বাস ছিল না দার্শনিক ভদ্রলোকটি, কিন্তু গত 3 রাত ধরে শৃঙ্খলাবদ্ধভাবে মূর্তির সঙ্গে শৃঙ্খলাবদ্ধ কঙ্কালটির কোথায় যেন কি সাদৃশ্য রয়েছে। কি অনুমান করতে করতে কোনো অসুবিধা হলো না। সহজ এবং যুক্তিগ্রাহ্য বুদ্ধি দিয়ে দার্শনিক এর অর্থই করতে পারলেন না। ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে নিয়মকানুন মেনে তার কঙ্কালটি যথাযথভাবে কবর দিল। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, যা কঙ্কালটি ভালোভাবে কবরস্থ হওয়ার পর আর কোনোদিন রাতে দার্শনিকের ঘরে অশরীর মূর্তির আবির্ভাব হয়নি। এরপর দার্শনিক বহুদিন সে বাড়িতে বাস করেছিলেন। বহুদিন ধরে তিনি কবরস্থ কঙ্কালটি সম্বন্ধে খোঁজখবরও করেছিলেন, কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারেনি ওই বাড়িতেই কাউকে কোনোদিন কোনো কবর দেওয়া হয়েছিল কিনা। তবে ওই গ্রামের অতি বৃদ্ধের মুখে শোনা যেত, অনেকদিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে শেকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এই ঘটনা সত্য কি মিথ্যা তা জানার উপায় নেই, তবে দার্শনিক এটুকু বুঝেছিলেন যে মৃত্যুর পর তার আত্মার আসা যাওয়া থাকে, আর সেই আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীর রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায়, হয়তোবা তার অতৃপ্ত আত্মার তৃপ্তির পথ খোঁজে। ধন্যবাদ বন্ধুরা। গল্পটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাকে অসংখ্য ভালোবাসা প্রদান করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। পাশে থাকবেন সর্বদা।